বাংলাদেশে আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা। ভয়েস অব আমেরিকার জরিপ, প্রশাসন ও শান্তিপ্রিয় মানুষের প্রশংসা। ইসকন নিষিদ্ধ আলিফ হত্যা জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে আজও বিক্ষোভ। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টার। বিষাক্ত বাতাসে ঢাকায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। দূষণ রোধে দ্রুত পদক্ষেপের তাগিদ, পলিথিন বন্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি, এখনও নিয়ন্ত্রণে নেই আলুর বাজার। আগামী সপ্তাহে কমতে পারে চালের দাম। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে আগের যে কোনো সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা বাংলা। গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এক জরিপে দেখা যায় 64.1% উত্তরদাতা মনে করছেন সংখ্যালঘুরা এখন বেশি নিরাপদে আছেন। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। দর্শক, সংবাদটি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় আমরা চলে যাচ্ছি অন্য সংবাদে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে আজও উত্তাল চট্টগ্রাম। হত্যায় জড়িতদের বিচার দাবিতে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর হেফাজত ইসলাম। এদিকে সকালে আইনজীবী আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় তিনি সম্প্রতি বজায় রাখতে সবাইকে গুজব থেকে দূরে থাকার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন আফরিন পপি। আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকাণ্ডের প্রতিবাদে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশ করেছে চট্টগ্রাম মহানগর হেফাজতে ইসলাম। মিছিলটি নগরীর জামিয়াতুল ফালা মসজিদ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ইসকনকে নিষিদ্ধের দাবি জানান হেফাজত নেতারা। একই সঙ্গে সাম্প্রদায়িক উস্কানির ফাঁদে পা না দিয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বানও জানান তারা। এদিকে শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগড়ার চুন্তি মিয়াপাড়া গ্রামে আইনজীবী আলিফের কবর জিয়ারত করেন ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন। এ সময় তিনি সম্প্রীতি বজায় রেখে সবাইকে গুজব থেকে দূরে থাকতে আহ্বান জানান। সরকারের পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই, অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের যারা হত্যাকারী তাদের আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। যে কোনো মূল্যে আমাদের গুজব থেকে আমাদেরকে সতর্ক থাকতে হবে। শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, সৌহার্দ্য তাদের অত্যন্ত সজাগ থাকতে হবে। ধর্ম উপদেষ্টা আলিফের পরিবারের সঙ্গে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জানান। আফরিন পপি, মোহনা সংবাদ। মেগাসিটির ঢাকার বিষাক্ত বাতাসের অতি সূক্ষ্ম বস্তু কণার সংস্পর্শে বাড়ছে হাঁপানি, শ্বাসকষ্ট ও সর্দি কাশির মতো রোগবালাই। যেসব এলাকায় বায়ু দূষণ বেশি, সেখানকার মানুষ ভুগছেন অতিমাত্রায় বিষণ্ণতায়। বায়ু দূষণ বর্তমানে বড় ধরনের স্বাস্থ্য সমস্যা এবং আর্থিক ক্ষতির কারণ হয়েছে উল্লেখ করে নীতি নির্ধারকদের বিভিন্ন মেয়াদে পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন গবেষকরা। বায়ু দূষণ নিয়ে আরিফ হোসেনের ক্যামেরায় উষা ফেরদৌসের 2 পর্ব ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্ব আজ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মাত্রা থেকে 1% দূষণ বাড়লে বিষণ্ণতায় ভোগা মানুষের সংখ্যা 20 গুণ বেড়ে যায়। অথচ শীতকালে ঢাকার বাতাস সহনীয় মাত্রার তুলনায় অন্তত 16 গুণ বেশি দূষিত থাকে। গবেষণা মতে দূষণপ্রবণ এলাকাগুলোর প্রায় 14% বাসিন্দা বিষণ্ণতায় ভুগছে। ঢাকার বাতাসে যেসব ক্ষতিকর পদার্থ আছে তার মধ্যে অন্যতম অতিরিক্ত সীসা, মাইক্রোপ্লাস্টিক এবং ভারী ধাতু। মাথা ব্যথা, কান ব্যথায় ভুগতেছি ধুলাবালির কারণে। এই ধুলাবালিতে অনেক অসুস্থ হয়ে পড়ছিলাম, প্রায় 10-12 দিন চিকিৎসা করছিলাম। কলকারখানা বা লোকাল যানবাহন এগুলো তো আমরা বাদ দিতে পারবো না, কিন্তু অবশ্যই আমাদের এগুলোর বিকল্প প্রতিকার করা লাগবে। স্বল্প ও দীর্ঘমেয়াদী উচ্চমাত্রার বায়ু দূষণে হৃদরোগ ও ফুসফুসের ক্যান্সার পর্যন্ত হতে পারে। আর 30% স্ট্রোক ও 32% হার্ট ফেইলিয়ারের কারণ বায়ু দূষণ। ঢাকা শহরের বাতাসে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড, ওজোন, নাইট্রাস অক্সাইড এবং সালফার ডাইঅক্সাইড এগুলোর মাত্রা
স্বাভাবিকের চাইতে হেলদি এনভায়রনমেন্টের চাইতে অনেক বেশি। এই জিনিসগুলোকে ডিরেক্টলি কিছু রোগের সাথে আসলে লিঙ্ক পাওয়া গেছে, যে তার মধ্যে অন্যতম হচ্ছে সিওপিডি, অ্যাজমা, স্ট্রোক, ইসকেমিক হার্ট ডিজিজ, ক্যাটারেক্ট এবং ডায়াবেটিস। প্রায় 1/3 অ্যাজমার মূল কারণ বাতাসের অতি সূক্ষ্ম বস্তুকণা। গবেষণায় সম্প্রতি ডায়রিয়া ও কলেরার মতো পানিবাহিত কিছু রোগও বায়ু দূষণের কারণে হয়ে থাকে বলে প্রমাণিত হয়েছে। প্রত্যেকটা গ্রিন হাউস গ্যাসের ইম্প্যাক্টটা আমাদের সরাসরি হেলথের উপর আছে। এখন সবচেয়ে একটা অন্যতম হলো রেসপিরেটরি, যেটা ব্রিথিং প্রবলেম। এটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে প্রবলেমটা দেখা যাচ্ছে। ফরেস্টের পরিমাণ যেহেতু শহর অঞ্চলে কম, আশেপাশের যে ওয়াটার এলাকা আছে ওয়াটারে এটা অ্যাবজর্ব করে নেয়, সয়েলে অ্যাবজর্ব করে নেয় এই কার্বনগুলো। কিন্তু যেহেতু আমার সয়েলের পরিমাণ কম ঢাকা শহরে, তারপরে ওয়াটার বডিসের পরিমাণ কম, তাহলে কোথায় যাবে? এটা মানুষের শরীরে অনেক অ্যাবজর্ব হচ্ছে কিছু কিছু, যেহেতু তার অন্যান্য অল্টারনেট পাচ্ছে না। ঢাকার বাতাসে অতি সূক্ষ্ম পদার্থ স্বাভাবিকের চেয়ে 5 গুণ বেশি ভেসে বেড়াচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, নীতি নির্ধারকের উদাসীনতায় পরিস্থিতি কেবল অবনতির দিকে যাচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ফিরছে কাজী শাহরিনের প্রতিবেদনে। বাংলাদেশে ধর্মীয় জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে আগের যে কোনো সরকারের চেয়ে বেশি নিরাপদ দিতে পারছে অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভয়েস অব আমেরিকা বাংলা। গত অক্টোবর মাসের শেষের দিকে পরিচালিত এক জরিপে দেখা যায় 64.1% উত্তরদাতা মনে করছেন সংখ্যালঘুরা এখন বেশি নিরাপদে আছেন। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর ভারতে দেশ ছেড়ে পালিয়ে যায় স্বৈরাচারী শেখ হাসিনা। একই সাথে অবসান ঘটে 15 বছরের ফ্যাসিবাদী শাসনের। এ সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর বিচ্ছিন্ন হামলার ঘটনা ঘটে। প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে। সবশেষে ইসকনের সাবেক নেতা চিন্ময় দাসের গ্রেফতার ও চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আন্দোলনকারীদের হামলায় আইনজীবী সাইফুল ইসলাম আরিফ নিহত হবার পর দেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়, যদিও বাস্তবে তা ঘটেনি। এমন বাস্তবতায় নিরাপত্তা ইস্যুতে অক্টোবরে জরিপ চালায় ভয়েস অফ আমেরিকা বাংলা। জরিপে দেখা যায় অন্তর্বর্তী সরকার দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু জনগোষ্ঠীকে বিগত আওয়ামী লীগ সরকারের চেয়ে বেশি নিরাপত্তা দিতে পারছে বলে মনে করছেন বাংলাদেশের 64% মানুষ। মাত্র 15.3% উত্তরদাতা মনে করেন বর্তমান সরকার সংখ্যালঘুদের জন্য আগের চেয়ে খারাপ নিরাপত্তা দিচ্ছে। 17.9% উত্তরদাতা মনে করেন পরিস্থিতি আগের মতোই আছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। উৎপাদনের পর্যায়ে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বন ও পরিবেশ অধিদপ্তরের অতিরিক্ত সচিব তপন কুমার। সকালে নিউ মার্কেট বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে এসব কথা বলেন তিনি। পলিথিনের বিকল্প ব্যাগের তৈরিতে কাজ চলছে বলেও জানান তপন কুমার। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। প্লাস্টিক দূষণ রোধ করে বর্তমান ও আগামী প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ি স্লোগান নিয়ে 1 নভেম্বর থেকে পলিথিন নিষিদ্ধকরণে অভিযান শুরু করে বন ও পরিবেশ অধিদপ্তর। পাশাপাশি পাটের তৈরি ব্যাগ ব্যবহারে সবাইকে উদ্বুদ্ধ করা হয়। পলিথিন ব্যবহার বন্ধে রাজধানী নিউ মার্কেট কাঁচা বাজারে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার বিশ্বাস। এই সময় ক্রেতা বিক্রেতারা জানান, বাজারে পাটের ব্যাগের পর্যাপ্ত সরবরাহ থাকলে পলিথিনের ব্যবহার অনেকটাই কমে আসবে। পলিথিনের বিকল্প দেওয়া হইলে একটা ভালো হইতো, বিকল্প দেয় না, এটার ব্যবহার কি করব? পাটের ব্যাগ তো বেশি সদায় নেয়, অল্প সদায় কিসে দিব? ব্যাগ নিয়ে আসা হয়নি, কিন্তু আমিও এটাকে নিয়ে উৎসাহিত করি যে পলিথিন ইউজ করা উচিত না। সবার আগে আপনাদেরকে ফ্যাক্টরিতে যাইতে অভিযান করতে হবে, দোকান, তারপর আমাদের কাছে আসতে হবে। এই সময় বাজার কমিটির পক্ষ থেকেও পলিথিন উৎপাদন কারখানা অভিযান পরিচালনা করার দাবি জানান। আপনারা উৎপাদনটা বন্ধ করেন, আমরা ওই ব্যাগে ব্যবহার করব, আমরা পলিথিন ব্যাগ ব্যবহার করব না। এটা ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর, আমাদের প্রজন্মের জন্য ক্ষতিকর, আমাদের ছেলে মেয়েদের জন্য ক্ষতিকর। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পলিথিন নিষিদ্ধের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। সব মিলিয়ে 166টি মোবাইল কোড পরিচালনা হয়েছে এবং সেখানে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে 349টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবং জরিমানার টাকা প্রায় 19,29,900 টাকা জরিমানা করা হয়েছে এবং পলিথিনের ব্যাগ যেটিকে জব্দ করা হয়েছে তার পরিমাণও 40,608 কেজি। পলিথিনের ব্যবহার আগের চেয়ে অনেক কমে আসছে বলেও দাবি করেন তপন কুমার বিশ্বাস। আপনারাই দেখেছেন, এটা আমার ব্যক্তিগত কথা নয়, যে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে।
হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। পেঁয়াজ ও চালের বাজার নামতে শুরু করলেও নিয়ন্ত্রণে আসছে না আলুর দাম। পাইকারিতে 55 থেকে 70 টাকা খুচরা পর্যায়ে আলু বিক্রি হচ্ছে 75 টাকার উপরে। এছাড়াও খুচরা বাজারে সংকট তৈরি হচ্ছে বোতলজাত সয়াবিন তেলের। উৎপাদন এবং আমদানি স্বাভাবিক থাকলে চালের দাম কেজিতে 2 থেকে 3 টাকা কমতে পারে বলে জানান ব্যবসায়ীরা। MR আসাদের প্রতিবেদন। বেশ কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী আলুর বাজার সহসায় নিয়ন্ত্রণে আসবে এমন লক্ষণও নেই। পাইকারি বাজারে দেশি আলু 68 থেকে 70 আর ভারতীয় আলু 55 থেকে 60 টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজিতে। আর দেশি পেঁয়াজ 100 থেকে 110 টাকা, আমদানি করা পেঁয়াজ 65 থেকে 85 টাকায় বিক্রি হচ্ছে। ইন্ডিয়ান পেঁয়াজ আপনার 80-85, মিশর 70-75, চায়না 65, আর বাংলাদেশের পেঁয়াজ 100 টাকা। 2 দিন আগে বলছে যে ভারত পেঁয়াজ দিবে না, তার বাদে একটু হইহাল্লা করে শ্যামবাজারে মনে করেন কেজিতে 15-20 টাকা বাইরে গেছে। আর এটারে বাড়তিও বলা যায় না, ওই মালের রেটটাও বেশি ছিল, তার বাদেও ভয়ে রেট কমে গেছে। ব্যবসায়ীদের আশা আমদানি ও দেশি চালের সরবরাহ স্বাভাবিক থাকলে আগামী সপ্তাহে কেজিতে 2-3 টাকা কমবে চালের পাইকারি বাজার। আসা বাজারে কিন্তু আপনার মনে করেন যে পপআপটা যেটা পড়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। কেন জানেন, আপনার নতুন ধানের তো আমরা এমনি কম পাচ্ছি, তো সেক্ষেত্রে এলসি আমাদের তো দরকার না, আমাদের দরকার ইন্ডিয়ান মিনিকেট যেটা ভালো মানে এটা 70 টাকা বিক্রি করতেছি হোলসেল, আর একটু নর্মালটা মনে করেন হয়তো 65 থেকে আপনার 66 এরকম। এটা আপনার আর হইলো আপনার এই নাজিশাল যেটা বেস্ট কোয়ালিটি যেটা, এটা আপনার মনে করেন 75 থেকে মনে করেন আরো একটু বেশিও আছে। মোটা চালের বেশি কাছে ছিল, তো এটা ইন্ডিয়ার থেকে আসতেছে, আমাদের দেশেও এটা মনে করেন ফলন হয়ে গেছে, এটারই বেশি সমস্যা ছিল। আর নাজিশাল এগুলো তো আমাদের দেশে আলহামদুলিল্লাহ আছে, মিনিকেট আছে। চালের খুচরা বাজারে দামের তারতম্য কেজিতে 2 থেকে 5 টাকা পর্যন্ত। এখানে আলুর দাম অন্তত 75 টাকা। মোটা চাল 50 টাকা, নাজির চাল হচ্ছে আপনার 70 টাকা 75 টাকা পর্যন্ত। দেশি পেঁয়াজ অরিজিনাল পাবনাটা 125 টাকা কেজি, আর ইন্ডিয়ান পেঁয়াজ হলো 105 টাকা কেজি। আলু 75 আর দেশির 120। বাজারে নতুন দুশ্চিন্তা বোতলজাত সয়াবিন তেলের সংকট নিয়ে। সরবরাহে ঘাটতি থাকায় খুচরা ব্যবসায়ীরা আশঙ্কা করছেন দাম বৃদ্ধির। সয়াবিন তেল 5 লিটার মানি মনে করেন যে খালি 3 আলাদা দেয়, হ্যাঁ একটা 5 টাকা 6 টাকা লাভে দেয়। আগে একটু লাভ বেশি পাইতাম, এখন সয়াবিন তেলটা খুব কাছে যাইতেছে, সাপ্লাই কম। নিত্যপণ্যের দাম ওঠানামা নিয়ন্ত্রণে আনতে সরকারকে আমদানি নীতি ও মজুদ ব্যবস্থাকে ঢেলে সাজানোর পরামর্শ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ময়মনসিংহের মাসকান্দা বিসিক এলাকায় আগুনে পুড়ে গেছে একটি কীটনাশক তৈরির কারখানা। সকাল 10টার দিকে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানতে পারেনি কর্তৃপক্ষ। কারখানার ব্যবস্থাপক জামাল উদ্দিন জানান, কীটনাশক তৈরির দাহ্য পদার্থে আগুন লাগলে মুহূর্তেই তা আশেপাশে ছড়িয়ে পড়ে। এতে কারখানাটি পুরোপুরিভাবে পুড়ে গেছে। কীটনাশক তৈরির কাঁচামাল বিভিন্ন দেশ থেকে এখানে সংগ্রহ করা হতো বলেও জানান তিনি। আমরা 10টার দিকে খবর পাইছি যে এখানে আগুন লাগছে, কিন্তু এখানে তো কোনো প্রোডাকশন হয় না, বাট এখানে মানে আগুন লাগার কোনো নাই আর কি, মানে ইলেকট্রিকের কোনো স্কুপ নাই আর কি। আমাদের গোডাউনে যা ছিল মালামাল সব পুড়ে গেছে। এখন আপনারা এটা আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, এটা মানে মানে হিউজ শুধু বলবো। আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে, সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলা চলে। যেটুকু ধোঁয়া দেখছেন এটা আগুন না, এটা ড্যাম্পিং কাজ চলে। আগুন নিরপণ শেষে একটু ধোঁয়া ওড়ে আর কি, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এখন। সামাজিক অশান্তি ও বিশৃঙ্খলা দূর করতে কোরআন হাদিসের আলোকে রাষ্ট্র ব্যবস্থাপনার কথা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দ্য ফোরাম অফ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ আয়োজিত কর্মী সম্মেলনে তিনি এই দাবি জানান। নায়েবে আমির বলেন, নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দরকার। এজন্য 41 দফা প্রস্তাব জমা দিয়েছে জামায়াত। এখন অন্তর্বর্তী সরকারকে যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন আয়োজন করতে হবে। এখনো যে সকল জায়গায় ফ্যাসিস্টদের দোসররা আছেন, সকল দোসরদেরকে মুক্ত করুন, সিন্ডিকেট ভেঙে দিন, দ্রব্যমূল্যর দাম নাগালের মধ্যে নিয়ে আসুন এবং একটি সুন্দর পরিবেশে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার করে নির্বাচনের ব্যবস্থা করেন। বাংলাদেশ জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে, মানব রচিত মতবাদ আর নয়, আল্লাহ তাআলা দেওয়া যে মতবাদ, যে বিধান অনুযায়ী যদি দেশ চলে, রাষ্ট্র চলে, ব্যক্তি চলে, পরিবার চলে, সমাজ চলে, অর্থনীতি চলে, যুদ্ধনীতি চলে, জীবনের সকল দিক এবং বিভাগ যদি চলে,
তাহলে সেই শান্তি ফিরে আসবে যে শান্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জনগণকে উপহার দিয়েছিলেন। এবার জানাবো দেশের বাইরের খবর। ইসরায়েলি বর্বর হামলায় মৃত্যুর শহরে পরিণত হয়েছে গাজা উপত্যকা। প্রতিদিন প্রাণ হারাচ্ছে বহু নিরীহ মানুষ। নতুন করে প্রাণ হারিয়েছে আরও ৪২ ফিলিস্তিনি। আর যারা প্রাণে বেঁচে আছেন তাদের দুর্ভোগের যেন কমতি নেই। অনাহারে বা অর্ধাহারে কাটাতে হচ্ছে জীবন। তীব্র খাদ্য সংকটে মানবেতর দিন কাটাচ্ছে গাজার ৯১% মানুষ। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। দীর্ঘদিনের ইসরায়েলি বোমাবর্ষণে গাজার ফিলিস্তিনিরা এখন সর্বহারা। লাগাতার স্থল ও বিমান হামলায় গাজা ভূখণ্ড এখন মৃত্যুর নগরীতে পরিণত হয়েছে। নতুন করে এ হামলায় আরও ৪২ জন নিহত ও ৫৩ জন ফিলিস্তিনি আহত হয়েছে। প্রায় ১ বছরেরও বেশি সময় ধরে চলা অভিযানে গাজায় নিহতের সংখ্যা ৪৩০০ ছাড়িয়ে গেছে। গাজার জনসংখ্যার ৯১% মানুষ তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানি সংকটে ভুগছে। যারা প্রাণঘাতী হামলার হাত থেকে বেঁচে গেছেন তাদের নিজ বাসস্থান ছেড়ে শরণার্থী শিবিরে মানবেতর জীবন কাটাতে হচ্ছে। দুবেলার খাদ্য ও বিশুদ্ধ পানির যোগান পাওয়াই যেন এখন তাদের কাছে অনেক কিছু। এর মধ্যে ত্রাণ সামগ্রী আটকে দিয়ে ফিলিস্তিনিদের জন্য দুর্ভোগের নতুন মাত্রা যোগ করে দিয়েছে ইসরায়েলি সেনারা। গাজার সাধারণ নাগরিকদের কোথাও নিরাপদ আশ্রয়টুকুও জুটছে না। ফিলিস্তিনি পরিবারগুলো এখনও শরণার্থী শিবিরে যেতে বাধ্য হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এটি জোরপূর্বক স্থানান্তর, যা আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। নেতানিয়াহু সেনারা শুধু এখানেই থেমে থাকেনি। বস্তুহারা মানুষ নিরাপত্তার জন্য আশ্রয় কেন্দ্রে গেলেও সেখানেও আচমকা হামলা চালিয়ে এক বিভীষিকাময় পরিস্থিতির তৈরি করেছে। বর্তমান গাজার ১৬% ফিলিস্তিনি বিপর্যয়মূলক পর্যায়ে পৌঁছে গেছে। সাম্প্রতিক এসব হামলা নিয়ে ইসরায়েলি বাহিনী কোনো তথ্য দেয়নি। তাদের দাবি তারা হামাসকে লক্ষ্য করে হামলা চালায় এবং সামরিকদের হতাহতের ঘটনা এড়ানোর চেষ্টা করে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। ফিফা দ্য বেস্ট বর্ষসেরা মনোনীতদের নাম প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। যে তালিকায় উঠে এসেছে বিশ্বসেরা ১১ ফুটবলারের নাম। তবে তালিকাটিতে জায়গা হয়নি সৌদি ক্লাব আল নাসরে খেলা পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদোর। বিদায়ী বছরের ফিফা দ্য বেস্ট পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ১১ ফুটবলারের মধ্যে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ জয়ী লিওনেল মেসি। তার সঙ্গে জুড বেলিংহ্যাম, ভিনিসিয়াস জুনিয়র, কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হল্যান্ডের নাম উঠে এসেছে। মেসি এর আগে ২০১৯, ২০২২ এবং ২০২৩ সালে ফিফা দ্য বেস্ট শিরোপা জিতেছেন। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশে আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে ধর্মীয় সংখ্যালঘুরা। ভয়েস অফ আমেরিকার জরিপ, প্রশাসন ও শান্তিপ্রিয় মানুষের প্রশংসা। ইসকন নিষিদ্ধ আলিফ হত্যায় জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে আজও বিক্ষোভ। অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ধর্ম উপদেষ্টা। বিষাক্ত বাতাসে ঢাকায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। দূষণ রোধে দ্রুত পদক্ষেপের তাগিদ। পলিথিন বন্ধে অভিযান অব্যাহত রাখার ঘোষণা। এবং বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ঘাটতি, এখনও নিয়ন্ত্রণে নেই আলুর বাজার। আগামী সপ্তাহে কমতে পারে চালের দাম। এ ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত ৯টায়। এর আগে সন্ধ্যা ৭টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।